আমরা অনেকেই জানি যে জেসিবি জিনিসটা কি। এরা মাঠে খোদাই করে। আচ্ছা বলুন তো, আপনারা কি জেসিপির সম্পর্কে জানেন না? তাহলে দেখুন, এই জেসিপিও মাঠে খোদাই করবে, কিন্তু তারা খোদাই করবে অপোনেন্টদের কবরের। কারণ এই জেসিপির জে হচ্ছেন জেমি ম্যাকলারেন, সি হচ্ছেন জেসন কামিংস এবং পি হচ্ছেন ডিমিট্রি পেট্রাটস, ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাটাকিং ট্রায়োস অফ অল টাইম ইন আইএসএল। কিন্তু মোহনবাগানের অ্যাটাক যে এখানেই শেষ নয়, সঙ্গে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট, মানবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান। তাহলে সেই ক্ষেত্রে কেমন হলো মোহনবাগানের অ্যাটাক? মলিনার ফিলোসফিতে কেমন ভাবে খেলবে মোহনবাগানের এই অ্যাটাকিং ফরওয়ার্ডসরা? আজকে চলো সেটারই একটু বিশ্লেষণ করা যাক। আজকে আমি মোহনবাগানকে নিয়ে করছি, খুব শীঘ্রই ইস্ট বেঙ্গলকে নিয়েও আমরা এরকম একটা আলোচনায় আসবো। তো বেসিক্যালি মলিনার কালকের প্রেস কনফারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, বিকজ তিনি কি ফিলোসফি নিয়ে ফুটবল খেলাবেন সেটা পরিষ্কার করে তিনি জানিয়েছেন। পজিশন বেসড অ্যাটাকিং ফুটবল মোহনবাগান খেলবে, যেটা দেখতেও সুন্দর লাগবে এবং যেই প্লেয়ার্সরা রয়েছেন এই দলটায় সেই প্লেয়ারদের স্যুটও করবে। বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে প্লেয়ার্সরা রয়েছেন তারা কিরকম ভাবে ফিট করবেন মলিনার এই ফিলোসফিতে এবং কতটা সাহায্য তারা পাবেন মলিনার স্টাইল অফ প্লে থেকে, সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা এক এক করে প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে আলোচনা করব, তাদের স্টাইল এবং মলিনার স্টাইল ম্যাচ করছে কিনা আমরা সেই অ্যানালিসিসটা করব। তবে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে আলোচনা করার আগে অল্প করে, একদম ছোট্ট করে মলিনার ফিলোসফিটা একটু দেখে নেব। তো মলিনার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফিলোসফি রয়েছে, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটার উপরে তিনি ফোকাস করেন সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অর্থাৎ এটার মানে হচ্ছে যে তার নিজের একটা ফুটবলের দর্শন রয়েছে, বাট তিনি সেই দর্শনেই ফুটবল খেলাবেন সেরকমটা নয়। দলের যেরকম প্লেয়ার্স রয়েছে, দলের যেরকম স্ট্রেংথস রয়েছে, তিনি তার ফরমেশনস, তিনি তার ট্যাকটিক্স সেরকমভাবেই সাজাবেন যাতে দলের সাহায্য হয়। এটা আমরা আগেও দেখেছি, বিভিন্ন ক্লাবসে তিনি করে এসছেন, মোহনবাগানেও তারা সেই কাজটাই করবে এবং যার ফলে আমার আরও বেশি করে মনে হচ্ছে যে মোহনবাগান যে 3-5-2 ফরমেশন নিয়ে ফুটবলটা খেলে এবং সেরকমভাবেই তারা দলটা সাজিয়েছে, সেরকম প্লেয়ার্সরাই তারা রেখেছে। হয়তো মলিনা সেখানে খুব একটা বেশি পরিবর্তন করবেন না এবং হয়তো 3-5-2 ফরমেশনেই অ্যাডাপ্ট করবেন তার নিজের ফিলোসফিকে এবং তার যে একটা দর্শন রয়েছে সেটাকে ওই ফরমেশনের থ্রু দিয়েই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। এরই সাথে ডিফেন্সের ওপর ভালো রকম তিনি জোর দেন, একটা প্রপার ডিফেন্সিভ শেপ মেনটেন করে তারা ফুটবল খেলতে চায় এবং মলিনার ফিলোসফি হচ্ছে যে যদি তোমরা তাড়াতাড়ি বল পজিশন লুজ করছো তাহলে কত এফিশিয়েন্টলি এবং কত তাড়াতাড়ি তোমরা সেই বল পজিশনটা ফেরত আনতে পারবে এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাক তোমরা স্টার্ট করবে, সেটার ওপরেও অনেক লক্ষ্য দেন হোসে মলিনা। এবং এই কারণেই এরকম ফুটবল খেলার জন্য শুধুমাত্র যে ডিফেন্সিভলি একটা প্লেয়ারকে ভালো হতে হবে সেরকমটা নয়, উইঙ্গার্স যারা রয়েছেন মোহনবাগানের তাদের একটা ইম্পর্টেন্ট রোল থাকবে এই মরশুমটায় মলিনার স্টাইল অফ প্লেতে। বিকজ উইং ব্যাক সিস্টেমে যদি মোহনবাগান খেলতে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কুইক ট্রানজিশনসে এই উইংয়ের স্পিডটা, এই উইংয়ের অ্যাজিলিটিটা, এটা ভীষণ রকমভাবে কাজে আসবে। এবং সেই কারণেই চলো আজকের এই অ্যানালিসিসটা আমরা শুরু করি মোহনবাগানের উইং ব্যাকস বা উইঙ্গার্সদেরকে দিয়ে, যারা হচ্ছেন মানবীর সিং, লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান। তো এবার যদি আমরা শুরু করি মানবীর সিং এর ওপর আজকের এই আলোচনাটা, তাহলে মানবীর সিং এর কয়েকটা স্ট্রেংথস রয়েছে যেগুলো মলিনা ভীষণ রকমভাবে ইউজ করতে পারবেন তার ফিলোসফিতে ফিট করার জন্য। এবার মানবীর সিং এর কাছে কি রয়েছে? তার কাছে স্পিড রয়েছে, তার কাছে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং যেহেতু মানবীরের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে যে তিনি উইং থেকে খেলা তো তৈরি করছেনই, বাট অনেক সময় দেখা যায় যে তিনি কিন্তু কাট ব্যাক করে ভেতরেও আসছেন এবং অপোনেন্ট বক্সে নিজেদের স্ট্রাইকারের সাথে একটা কম্বিনেশন করে একটা প্লে তৈরি করার তার মধ্যে প্রবণতা রয়েছে এবং এটা কিন্তু ভীষণ রকমভাবে সাহায্য করবে মলিনার ব্র্যান্ড অফ ফুটবলকে। বিকজ মলিনার ব্র্যান্ড অফ ফুটবল ফোকাসেস অন ক্রিয়েটিং স্পেস। অপোনেন্ট বক্সে তুমি যত বেশি স্পেস ক্রিয়েট করতে পারবে নিজেদের প্লেয়ারদের জন্য, যত স্ট্রেচ আউট করতে পারবে অপোনেন্ট ডিফেন্সকে, তত কিন্তু ভালো তোমার নিজেদের দলের জন্য। এবার যেই মুহূর্তে মানবীর সিং কাটব্যাক করে ভেতরে ঢুকছেন বা উইংয়ের দিকে বলটা নিয়ে যাচ্ছেন, তত কিন্তু অপোনেন্ট ডিফেন্স স্ট্রেচ আউট হওয়ার চান্স থাকে এবং সেই কারণে কি হয়, অনেক প্লেয়ারদেরই ফোকাস মানবীর সিং এর ওপর থাকবে এবং সেখান থেকে পেট্রাটস বা ম্যাকলারেন বা কামিংস বা গ্রেগ স্টুয়ার্ট এদের কাছে অনেক স্পেস বেড়ে যায় এবং এই প্লেয়ার্সরা, এই চারজন বিদেশি, এরাও কিন্তু যথেষ্ট টেকনিক্যালি অ্যাডভান্সড। তো সেই কারণে কোনো কারণে যদি এরকম স্পেস তারা পায় এবং মানবীর সিং সেই বলটা রিলিজ করতে পারে এই প্লেয়ারদের, সেখান থেকে কিন্তু ভালো গোল স্কোরিং অপরচুনিটিস মোহনবাগান তৈরি করতে পারে। তো সেই কারণে একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ থাকে মাঝে মধ্যে মানবীরের খেলায়, যেটা মোহনবাগানকে সাহায্য করতে পারে এবং যেখানে সেই এলিমেন্ট অফ সারপ্রাইজটা নেই সেখানে মানবীর না হলেও বাকি প্লেয়ার্সরা রয়েছে যারা কন্ট্রিবিউট করতে পারবেন
সিমিলারলি এই একই রোলে মোহনবাগান দলকে। সেই কারণে আমি আজকে ডিসকাশনটা করছি যে যদি কোনো কারণে একটা প্লেয়ারের অফ ডেও যায়, বাকি প্লেয়াররা রয়েছে সেটাকে সামাল দেওয়ার জন্য। এবং ঠিক এই কারণেই এবার আমি যার সম্পর্কে আলোচনা করব তিনি হচ্ছেন আশিক কুরুনিয়ান। আগেন আ ভেরি সিমিলার কাইন্ড অফ প্লেয়ার টু মানভীর সিং, বাট আশিক কুরুনিয়ানের বডি স্ট্রাকচার অনেক বেশি ফ্লুইড এবং আশিক কুরুনিয়ানের ডিফেন্সিভ অ্যাবিলিটিস মানভীরের থেকেও বেটার। একটা গোটা মরশুম আশিককে মোহনবাগান পায়নি, সেটা অনেক দুর্ভাগ্যজনক, কিন্তু আশিককে এই মরশুমে আশা করি মোহনবাগান পুরো পাবে এবং তার ফুল সার্ভিস মোহনবাগান এক্সপেক্ট করতে পারে। যে কারণে আমার মনে হয় যে মলিনার স্টাইলে আশিক উইল अगेन বি আ পারফেক্ট ফিট। কারণ মলিনার স্টাইল অফ প্লে হচ্ছে একটা হাই ওয়ার্ক রেট তোমাকে মেনটেন করতে হবে গোটা ম্যাচ ধরে, ডিফেন্সে তোমাকে কভার দিতে হবে এবং এরই সাথে যেই মুহূর্তে তুমি বল উইন করছো নিজের বক্সে, সঙ্গে সঙ্গে অ্যাটাক তৈরি করতে হবে, অ্যাটাক স্টার্ট করতে হবে অপোনেন্ট ডি বক্সের দিকে, এবং সেখানে আশিক কুরুনিয়ান এক্সেলস। ফার্স্ট অফ অল তো মানভীরের মতনই তিনি ডিফেন্স স্ট্রেচ আউট করতে ভালোবাসেন, যার ফলে আমার মনে হয় যে তিনি অ্যাট্রাক্ট করেন ডিফেন্ডার্সদের যে আয় আমার পা থেকে বলটা কাটতে আয়, এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় যে তিনি ড্রিবল পাস করে বেরোতে পারছেন না। এটা হয়েছে মানভীরের ক্ষেত্রেও হয়, লিস্টনের ক্ষেত্রেও হয়, আশিকের ক্ষেত্রেও হয়, কিন্তু তার এই ওয়ার্ক রেট, তার এই ডিফেন্সিভ অ্যাবিলিটিস, তার অ্যাটাকিং থ্রেটটাও যথেষ্ট ভালো। এবং তিনিও যেহেতু বললাম যে তার বডি মুভমেন্ট ভীষণ ফ্লুইড, সেই কারণে এদিক ওদিক করে ঠিক কিন্তু ডিবক্সের মধ্যে তিনি ঢুকে যেতে পারেন। লিস্টন কুলাসোর থেকে ইনফ্যাক্ট বেটার তিনি ডিবক্সের মধ্যে ঢুকতে পারেন, এবং লিস্টন কুলাসোর মধ্যে একটা প্রেডিক্টেবল ব্যাপার রয়েছে যে তিনি কোন দিকে মুভ করবেন তার বডি নিয়ে। আশিক কুরুনিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা অতটাও ইজি নয় প্রেডিক্ট করা, যেই কারণে আমার মনে হয় যে আশিক কুরুনিয়ান মাইট বি স্টার্টিং গেমস ফর মোহনবাগান সুপার জায়ান্ট, বিকজ মলিনার ব্র্যান্ড অফ ফুটবলের সাথে আশিক সিমস টু বি আ বেটার ফিট। দেখতে হবে সেটা। বাট আরেকজন যিনি রয়েছেন লিস্টন কোলাসো, আমি তার সম্পর্কেও আলোচনা করে নেবো যে লিস্টন তোমাদের মনে হতে পারে যে মানভীর বা আশিকের মতন প্লেয়ার, কিন্তু না, লিস্টন একটু অন্য টাইপের উইং ব্যাকও বলবো না। লিস্টন কোলাসো ইজ নট আ ভেরি গুড লেফট উইং ব্যাক, তিনি প্রপার লেফট উইঙ্গার, তাকে লেফট উইং ব্যাক খেলানোটা পাপ। তো সেই কারণে আমার মনে হয় যে মলিনা তাকে হয়তো অ্যাজ আ প্রপার লেফট উইঙ্গার ইউজ করতে পারে। তার মধ্যে অবভিয়াসলি অনেক পোটেনশিয়াল ছিল, এখনো আছে, ইনফ্যাক্ট ভালো কোয়ালিটি রয়েছে, ড্রিবল করতে ভালোবাসেন, কিন্তু যেটা বললাম যে দিনের পর দিন যেন লিস্টন কোলাসো ভীষণ প্রেডিক্টেবল হয়ে যাচ্ছেন। তিনি কোন দিকে বডি নিয়ে মুভ করবেন, তিনি কোন দিকে শট নেবেন, তিনি কোন দিকে বলটা এগোবেন, এটা যেন ডিফেন্ডার্সরা খুব ইজিলি প্রেডিক্ট করে নিতে পারছে, যেই কারণে লাস্ট ইয়ারও দেখেছি যে অনেক সিচুয়েশন সেই লিস্টন বল নিয়ে বেরোতেই পারেনি। বাট হ্যাঁ, তার মধ্যে যেটা সব থেকে বড় গুণ রয়েছে সেটা হচ্ছে তার লং রেঞ্জার্স। হয়তো এটা ঠিক কথাই যে তিনি এরকম গোল করেছেন বলে বারবার সেখান থেকে বা বারবার ওরকম সিমিলার পজিশনস থেকে শট নেওয়ার চেষ্টা করেন, অনেক কানেক্ট করে, আবার বেশিরভাগ ক্ষেত্রে সেই বলস কানেক্ট হয় না। তো সেই কারণে ম্যাচ বুঝে আমার মনে হয় যে সিচুয়েশন বুঝে কোন সময় তুমি এই শটটা নেওয়ার ভাবনা চিন্তা করছো, সেটা ভেবে চিন্তে লিস্টন কোলাসোকে কিন্তু শটগুলো নেওয়া উচিত। যদি খুব ক্রিটিক্যাল মোমেন্টস থাকে সেখানে আমার মনে হয় যে ওরকম আন্তাবরি শট মারার কোনো দরকার পড়ে না। আই নো হি ইজ ভেরি কনফিডেন্ট যে তিনি গোল করতে পারবেন সেই পজিশনস থেকে, বাট মলিনাকে একটু আমার মনে হয় যে লিস্টন কোলাসোকে মোল্ড করতে হবে তার স্টাইল অফ প্লের সাথে মানিয়ে নেওয়ার জন্য। লিস্টন কোলাসো ইজ নট আ প্রপার মলিনা স্টাইল প্লেয়ার, বাট তার মধ্যে সেটা হওয়ার পোটেনশিয়াল রয়েছে। যেরকম ভাবে একসময় এটিকেতে সামিক ডিউটিকে ইউজ করতেন হোসে মলিনা, সেরকম ভাবেই কিন্তু লিস্টন কোলাসোকে তিনি ইউজ করতে পারেন এবং তাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন হোসে মলিনা, এটা আমার বিশ্বাস। তো সেই কারণে লিস্টন কোলাসো উইল বি আ প্লেয়ার টু ওয়াচ আউট ফর ইন দিস সিজন। আমার মনে হয় মলিনার স্টাইল অফ প্লের সাথে তার মানিয়ে নিতে অসুবিধা হবে না, বাট লিস্টন কোলাসোর নিজস্ব কয়েকটা সিদ্ধান্ত সেগুলোকে রেট্রোস্পেক্ট করতে হবে। বাট আদারওয়াইজ আই থিঙ্ক যে এই উইং এবং উইং ব্যাকস যা রয়েছে মোহনবাগানের, সেটা কিন্তু মলিনার স্টাইল অফ প্লের সাথে ভীষণ রকম ভাবে ফিট করছে একে অপরের সাথে। যদি এবার আমরা এখান থেকে সাহাল আব্দুল সামাদের কথা বলি, কারণ মাঝমাঠের উপরেও আলোচনা করাটা ভীষণ দরকার, এবং এই মাঝমাঠে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট এবং সাহাল আব্দুল সামাদ। তো এবার এই এতগুলো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে সাহাল ইজ দ্য ওয়ান যার মধ্যে সব থেকে বেস্ট টেকনিক্যাল স্কিলস রয়েছে। তার টেকনিক্যাল নলেজ অনেক অনেক বেটার এই বাকি প্লেয়ারদের থেকে, যেটা কিন্তু অনেক রকম ভাবে সাহায্য করবে হোসে মলিনার স্টাইল অফ প্লেকে। মলিনা যেহেতু একটা ট্রানজিশন প্লের ওপরে ফোকাস করেন, সেই কারণে ট্রানজিশন প্লেতে যেই মুহূর্তে তুমি বলটা পাচ্ছ মাঝমাঠে, সেখান থেকে দাঁড়িয়ে ওই ডিফেন্স চেরা পাস যেটাকে আমরা বলি, পুরো লাইন ব্রেক করে দেওয়া পাস, থ্রু বল হোক, লব বল হোক, ওই বলগুলো বাড়ানোর একটা মেজর দায়িত্ব সাহাল আব্দুল সামাদের ওপর থাকবে। যদিও বা আমি মনে করছি যে মলিনার স্টাইলে হয়তো ফার্স্ট থেকে এই পজিশনে গ্রেগ স্টুয়ার্ট খেলবেন, সেকেন্ড হাফে হয়তো সাহালকে ইন্ট্রোডিউস করা যেতে পারে, আবার অনেক সময় সাহালও ফার্স্ট থেকে খেলতে পারেন, ডিপেন্ডিং অন অপোনেন্টস। মলিনা অপোনেন্ট বুঝে দল সাজান, তো ওরকম কোনো ফিক্সড স্টার্টিং 11 তার থাকবে না বলে আমি মনে করি। এবং যেহেতু সাহাল অনেক কুইক প্লেয়ার এবং মলিনার তার নিজের স্টাইলও ভীষণ কুইক, বল পাচ্ছ রিলিজ করছো, এই স্টাইল অফ প্লেতে কিন্তু সাহাল উইল ফ্লারিশ, এবং যার ফলে আমার মনে হয় যে তার লিঙ্ক আপ প্লেসগুলো এই মানভীরদের সাথে, এই গ্রেগ স্টুয়ার্টদের সাথে বা সামনে ম্যাকলোরেন কামিংসদের সাথে, এটা ভীষণ ক্রুশিয়াল হতে চলেছে হোসে মলিনার জন্য। এবং আমার মনে হয় সাহালের ইম্প্যাক্ট এই সিজনে আরো বেশি হতে পারে কম্পেয়ার টু লাস্ট ইয়ার। যারাই নতুন এসছেন তাদেরকে মানিয়ে নিতে একটু সময় লেগেছে, তারা ভালো সিজন দিয়েছেন, বাট তাদের পোটেনশিয়াল অনেক বেশি সেই পারফরমেন্সের থেকেও। তো আমার
মনে হয় যে লাস্ট ইয়ার যারা যারা সাইন করেছেন তাদের বেস্ট মোহনবাগান সমর্থকদের দেখা এখনো বাকি, এবং সেটা সম্ভবত এই সিজনে তারা দেখতে পারে। এবং এই জায়গা থেকেই ধরে এবার যদি আমি গ্রেগ স্টুয়ার্টের উপর আলোচনা করি, তাহলে আগেন গ্রেগ স্টুয়ার্টের রোলটাও সাহালের মতন ভীষণ সিমিলার থাকবে। কুইক পাসিং, কুইক বল রিলিজ, লিঙ্ক আপ প্লে উইথ ইউর ফরওয়ার্ডস, উইথ ইউর উইং ব্যাকস, এই সেম স্টাইলটা তিনি এটিকেতেও খেলিয়ে গেছিলেন যখন তিনি 2016-এ এসেছিলেন। সেই স্টাইল অফ প্লেটা আমরা দেখবো, বাট উইথ আ মোর অ্যাটাকিং ইন্টেন্ট। এটিকের সময় অত অ্যাটাকিং ইন্টেন্ট ছিল না, বাট এই সিজনে হয়তো সেটাকে আমরা ডেভেলপ হতে দেখবো মোহনবাগানের স্টাইলে। সে অ্যাটাকিং ইন্টেন্ট হয়তো আমরা দেখবো মোহনবাগানের ফুটবলে, এবং সেই কারণে গ্রেগ স্টুয়ার্টের সাহালের মতনই একটা ভীষণ ক্রুশিয়াল রোল হবে ওই মাঝমাঠটায়। এবং এছাড়াও আরেকটা যেটা সব থেকে বেশি ক্রুশিয়াল রোল হবে সেটা হচ্ছে সেট পিসেস। ভালো সেট পিস টেকার্স, ভালো সেট পিস রুটিনস, এগুলোকে তিনি ভীষণ ভালোবাসেন, ভীষণ ফেভার করেন, প্রেফার করেন। এবং সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট, ডিনি পেট্রাটস, এদের বল ডেলিভারি বা যারা এই ডেলিভারি থেকে বলটাকে অ্যাটাক করছে গোল করার ক্ষেত্রে, সেই সেট পিস রুটিনসগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে মোহনবাগানের জন্য এই গোটা মরশুম ধরে, সে আইএসএল হোক, সে তোমার এসিএল হোক। তো সেই কারণে গ্রেগ স্টুয়ার্টের মেন কাজ হবে যে তাকে ডিফেন্স লাইন ব্রেক করতে হবে। হি ইজ গোয়িং টু বি দ্য মেন প্লে মেকার অফ মোহনবাগান, এবং যার ফলে তার উপর অনেকটাই দায়িত্ব থাকবে। যদিও বা পেট্রাটস এবং গ্রেগ স্টুয়ার্ট সিমিলার কাইন্ড অফ প্লেয়ার না হলেও তাদের রোলটা অনেকটা সিমিলার হতে চলেছে কিছুটা হলেও। গ্রেগ স্টুয়ার্ট একটু পেছন থেকে খেলবেন আমার মনে হয়, বিকজ পুরোপুরি জনি কাউকে রিপ্লেসমেন্ট না হলেও আমার মনে হয় যে মোহনবাগান তাকে হয়তো এই দায়িত্বটা দেবে যে একটু হলেও সিএম খেলার চেষ্টা করো, বক্স টু বক্স খেলার চেষ্টা করো। বিকজ জামশেদপুরে তিনি প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার খেলতেন, এটা আমরা দেখেছি, বাট মুম্বাইতে তিনি ক্যামও খেলেছেন, তিনি সেন্ট্রাল মিডফিল্ডারও খেলেছেন। তো সেই কারণে আমার মনে হয় যে হয়তো অ্যাজ আ প্রপার নাম্বার 10 এবং প্রপার নাম্বার 8 এর মাঝখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ঘোরাফেরা করবেন, এবং তিনি সম্ভবত মানিয়ে নিতে পারবেন মলিনার স্টাইলের সাথে। যদি আমরা কথা বলি এবার মেন যে ট্রাইও রয়েছে, দ্য জেসিপি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস এবং ডিমিট্রি পেট্রাটস, এদেরকে আমি একসাথেই আলোচনা করব। ইন্ডিভিজুয়ালি আলোচনা করার কোনো মানে হয় না, বিকজ এই ট্রায়োটাকে আমরা এক হিসেবেই দেখছি। তো এই জেসিপির স্ট্রেংথস কি কি? তো যদি আমরা শুরু করি ফার্স্ট এই জে দিয়ে, অর্থাৎ জেমি ম্যাকলারেনকে দিয়ে, তাহলে তিনি কতটা ভালো স্ট্রাইকার সেই সম্পর্কে নতুন করে কোনো কিছু আলোচনা করার নেই। প্রপার সেন্ট্রাল স্ট্রাইকার, ভালো ফিনিশিং রয়েছে, ভালো পজিশনিং রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে গোলের একটা গন্ধ তিনি পেয়ে যান, এবং বল যেখানে থাকুক না কেন ঠিক সেরকম পজিশনসে চলে যান যেখান থেকে গোল স্কোরিং অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে, বা তিনি নিজে সেটাকে একটা গোল স্কোরিং অপরচুনিটিকে কনভার্ট করতে পারেন। যার ফলে আমার মনে হয় যে মলিনার যে এই গোটা দল, তার প্রাইমারি ফোকাস হতে চলেছেন জেমি ম্যাকলারেন আপ ফ্রন্ট। সবার দায়িত্ব হবে ম্যাকলারেনকে ভালো সার্ভিস দেওয়া। জেমির মধ্যে একটা স্বভাব রয়েছে যে খুব লিমিটেড, মানে হয়তো সেখান থেকে গোল স্কোরিং চান্স হয় না, বাট সেরকম সিচুয়েশনস থেকেও ম্যাকলারেনের মধ্যে একটা স্বভাব রয়েছে ওই চান্সেস গুলো থেকেও গোল করা, যেটা কিন্তু ভীষণ একটা স্ট্রং পয়েন্ট। এবং মলিনার এই স্টাইল অফ প্লেতে সামটাইমস কিছু কিছু প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স লাগবে ম্যাচ বার করতে, এটা অজানা তথ্য নয়। কিন্তু মলিনার স্টাইলে স্ট্রাইকার্সরা যে গোল করতে পারেন এটা আমরা আগেও দেখেছি। ইয়ান হিউম খেলে গেছেন, আই থিঙ্ক সেই সময় পর্তুগালের আইকন হেল্ডার পস্টিগাও ছিলেন, তিনিও গোল পেয়েছেন। তো সেক্ষেত্রে কোয়ালিটি স্ট্রাইকার্স মলিনার স্টাইলে ফ্লারিশ করেছে, এটা আমরা আগেও দেখেছি। তো সেই কারণে কামিংস এবং ম্যাকলারেন এরা দুজনে যে ফ্লারিশ করতে পারে এটা এক্সপেক্ট করাটা কিন্তু খুব একটা ভুল হবে না। এবং আমার মনে হয় যে এই লিঙ্ক আপ প্লে আমরা সেই সময় এটিকেতেও দেখেছি যে উইঙ্গার্স, ক্যাম এবং স্ট্রাইকারদের মধ্যে যে কম্বিনেশনটা সেটা কিন্তু ভীষণ রকম ভাবে দেখা যেত, চোখে পড়তো যে ভালো তারা কম্বাইন করছেন। তো সেই পুরো সেটআপটা কিন্তু আমরা এবার মোহনবাগানেও দেখতে পারি। এবং যেখানে জেমি ম্যাকলারেন ইজ আ প্রপার সেন্ট্রাল স্ট্রাইকার, সেখানে জেসন কামিংস ইজ আ ভেরি গুড টার্গেট ম্যান। জেসন কামিংস বা ম্যাকলারেনের মধ্যে যে মেজর ডিফারেন্সটা রয়েছে, যেটা আমি মনে করি তাদের খেলা দেখে যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে ম্যাকলারেনের কাছে লাস্টে গিয়ে বলটা আসে, মানে পুরো সব প্লে কমপ্লিট হলো, লিঙ্ক আপস কমপ্লিট হলো প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে, এবং তারপরে গিয়ে ফাইনাল বলটা গিয়ে ম্যাকলারেনের পায়ে পড়ে এবং সেখান থেকে ম্যাকলারেন গোল করেন। কিন্তু কামিংস যেটা করেন সেটা হচ্ছে তিনি অ্যাজ আ প্রপার টার্গেট ম্যান হলেও তিনি খেলা তৈরি করতেও সাহায্য করেন, বাকিদেরকেও ইনভলভ করেন বলটাকে তৈরি করতে, যাতে একটা এন্ড প্রোডাক্ট হিসেবে ভালো গোল স্কোরিং চান্স ক্রিয়েট হয়। এই পুরো অ্যাটাকের মধ্যে জেসন কামিংস থাকার চেষ্টা করেন, ম্যাকলারেন অতটা থাকেন না। তিনি হচ্ছেন সেই স্ট্রাইকার যে এন্ড প্রোডাক্ট যেটা আসছে, বলটা ভালো গোল স্কোরিং অপরচুনিটি, সেখান থেকে গোলটা করছেন। কামিংসও সেই কাজটা করেন, বাট কামিংস তার আগের রোলটাও পালন করেন যে ওই অ্যাটাকের মধ্যে, ওই প্লের মধ্যে তিনি ইনভলভ থাকেন। সো দিস ইজ আ ভেরি গুড কোয়ালিটি অফ জেসন কামিংস, যেটা মলিনার স্টাইল অফ প্লেকে স্যুট করে এবং তাকে সাহায্য করতে পারে। এবং তার ফিজিক্যাল প্রেজেন্স অনেক বেটার জেমি ম্যাকলারেনের থেকে, তো সেটাও কিন্তু মলিনার স্টাইলে স্যুট করে। এবার যদি আমরা জেসি ছেড়ে এবার পিতে আসি, অর্থাৎ ডিমিট্রি পেট্রাটস, তিনি হচ্ছেন এই দলের হার্টবিট। বেসিক্যালি ডিরেক্ট কম্প্যারিজন করছি না, বাট রোলটাকে কম্পেয়ার করছি। তো 2016-এ ইয়ান হিউম যে রোলটা পালন করেছিলেন, সেই এক্স্যাক্ট রোলটা পালন করবেন এইবার ডিমিট্রি পেট্রাটস মলিনার স্টাইলে। হি ইজ আ কম্বিনেশন অফ অল দ্য প্লেয়ার্স দ্যাট হ্যাভ টকড। কামিংস বলো, ম্যাকলারেন বলো, গ্রেগ বলো, সাহাল বলো, এদের প্রত্যেকের যে রোলস,
এই প্রত্যেকটা রোল যদি আমরা একটা প্লেয়ারের মধ্যে কম্বাইন করি, যে একটা প্লেয়ার থেকেই সব কিছু এক্সপেক্ট করা যেতে পারে, সেটা হচ্ছেন ডিমিট্রি পেট্রাটস। আমি আর কিছু বলবো না। ইভেন কি তিনি উইংসেও খেলে দেবেন, মানে গতবারও আমরা দেখেছি উইং থেকে তিনি অ্যাসিস্ট করছেন। তো বেসিক্যালি মানভীর লিস্টনের রোলটাও তোমরা ধরতে পারো পেট্রাটসের মধ্যে আছে। সো বেসিক্যালি ডিমিট্রি পেট্রাটস ইজ দ্য হার্টবিট অফ দিস টিম। পেট্রাটসকে ছাড়া এই দলটা কমপ্লিট নয়, যে কারণে আমার মনে হয় যে আন্ডার হোসে মলিনা পেট্রাটস ক্যান হ্যাভ ইয়েট আনাদার সাকসেসফুল সিজন। অ্যাসিস্ট বলো, গোলস বলো, এবং সব থেকে বড় কথা হচ্ছে এবার তিনি একা নন। গত মরশুমে কাউকো আসার পর পেট্রাটসের মাথা থেকে যেন একটা বোঝ নেমে গেছিল। তো সেই বোঝটা হোপফুলি হয়তো ফার্স্ট ডে থেকেই থাকবে না পেট্রাটসের, বিকজ গ্রেগ স্টিওয়ার্ট পাশে রয়েছেন। গ্রেগ স্টিওয়ার্ট এবার এসে কতটা খেলতে পারেন সেটা দেখতে হবে, কতটা মানিয়ে নিতে পারেন সেটা দেখতে হবে। প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তিনি কতটা পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই দিকেই আমার মনে হয় যে মোহন জনতার নজর থাকবে। তো বেসিক্যালি এই হচ্ছে আমার অ্যানালিসিস। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শেয়ার অবশ্যই করে দিন নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, ওরাও জানুক যে মোহনবাগান এই বছর কি অ্যাটাক তৈরি করেছে। ওয়ান অফ দি বেস্ট অ্যাটাকস ইন দি লিগ, হয়তো আইএসএল এর সর্বশ্রেষ্ঠ অ্যাটাকিং লাইন আপ মোহনবাগানের রয়েছে। হয়তো অন পেপার্স, যতক্ষণ না মাঠে নামছে বলাটা উচিত হবে না, বাট অন পেপার্স ডেফিনেটলি আইএসএল এর সর্বশ্রেষ্ঠ অ্যাটাকিং লাইন আপ মোহনবাগানের। আপাতত আজকে তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।